নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘর চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা পড়ছি নারায়ণ সান্যালের কাঁটা সিরিজের বিখ্যাত উপন্যাস সারমেয় গেন্ডুকের কাঁটার ষষ্ঠ পর্ব। ইতিমধ্যে আমরা দেখেছি মেদিনীনগরের পামেলা জনসন মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি একটা চিঠি লিখে গেছেন বাসু সাহেবকে, যেটা বাসু সাহেব পেয়েছেন তার মৃত্যুর 2 মাস বাদে। আর তার সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন একদমই অনাত্মীয়া তার সহচরী মিনতি মাইতিকে। সেই চিঠি, যে চিঠিকে কেন্দ্র করে বাসু সাহেব আজ নেমে পড়েছেন তদন্তে, সেই চিঠিতে ছিল এমন কিছু ইঙ্গিত যাতে মনে হয়েছে যে মিস জনসনের মৃত্যুটা স্বাভাবিক নয়। তাই বাসু সাহেব বিভিন্ন পরিচয়ে ঘুরে বেড়াচ্ছেন মেদিনীনগরে। কখনো স্বপরিচয়ে পৌঁছে যাচ্ছেন মিস জনসনের নিকট আত্মীয়দের কাছে। এইভাবে সত্যি কি তিনি কোনো রহস্য ভেদ করতে পারবেন? মানে সত্যি কি কোনো রহস্য লুকিয়ে আছে মিস জনসনের মৃত্যুর পেছনে, নাকি পুরোটাই একটা ভ্রম? চলুন আমরা চলে যাই ষষ্ঠ খণ্ডের দিকে। খুব ভালো থাকুন। একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের প্রত্যাশায় রইলাম। খুব ভালো থাকবেন। নমস্কার। বাসু প্রসঙ্গান্তরে চলে গেলেন। বিতানকে জিজ্ঞাসা করলেন, মিস জনসনের মৃত্যুর আগের শনিবারে তোমরা তো মেদিনীনগরে গিয়েছিলে। প্রীতম মনে করার চেষ্টা করছে। এতক্ষণে হেনা স্বাভাবিক হয়েছে অনেকখানি। বললে, না, আমরা তো গিয়েছিলাম তার আগের সপ্তাহে। তখনও তো উনি দ্বিতীয় উইলটা করেনি। বাসুমামু একদৃষ্টে তাকিয়েছিল প্রীতমের দিকে। তাকে বলল, না, আমি 25শে এপ্রিলের কথা বলছি। সেদিন আপনি কাঁচরাপাড়া থেকে গোপাল মোদকের রিক্সা নিয়ে একাই মরকতকুঞ্জের দিকে গিয়েছিলেন, তাই না? হিনা এবার স্বামীর দিকে ফিরল। বললে, তুমি বড় মাসির কাছে গেছিলে প্রীতম? 25শে? যেন এতক্ষণে মনে পড়ল। স্ত্রীকে বললেন, হ্যাঁ, ফিরে এসে তোমাকে তো বলেছিলাম হানি, ঘন্টাখানেক আমি মরকতকুঞ্জ ছিলাম। ফিরে এসে বললাম মিস জনসন ভালোই আছেন। তোমার মনে নেই? এবার শুধু বাসু মামু নয়, আমিও একদৃষ্টে হেনার দিকে তাকিয়ে আছি। সে আঁচল দিয়ে মুখখানা ভালো করে মুছল। প্রীতম তাগাদা দেয়, মনে পড়ছে না? অদ্ভুত, অদ্ভুত তোমার স্মৃতিশক্তি হানি। যেন এতক্ষণে হেনার মনে পড়ল। বলল, ও হ্যাঁ, 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 আমার না কিছুই মনে থাকে না। তাছাড়া 2 মাস হয়ে গেল তো। বাসু মামু এবার প্রীতমকে বলেন, তখন ওরা দুজন ছিল মরকতকুঞ্জে, টুকু আর সুরেশ। তা হবে, আমি ওদের দেখতে পাইনি, মাত্র ঘন্টাখানেক ছিলাম। বাসু নির্বিশেষে তাকিয়ে থাকেন। প্রীতম একটু নড়ে চড়ে বসল। বললে, অস্বীকার করে লাভ নাই, আমি ওর কাছে কিছু টাকা ধার করতে গিয়েছিলাম, কিন্তু ভবি ভুলল না। বাসু একটু গম্ভীর হয়ে বলেন, আপনাকে সোজাসুজি একটা প্রশ্ন করব ডক্টর ঠাকুর। প্রীতমের মুখে কি একটা আতঙ্কের ছায়া পড়ল। একটু সামলে নিয়ে বললে, স্বচ্ছন্দে করুন। মিস স্মৃতিটুকু আর মিস্টার সুরেশ হালদার সম্পর্কে আপনার কি ধারণা? ডক্টর ঠাকুরের একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল যেন। স্ত্রীর দিকে ফিরে বললেন, হুম, তোমার ভাই বোনদের সম্বন্ধে আমার ফ্র্যাঙ্ক ওপিনিয়ন দিলে তুমি কিছু মনে করবে না তো? হেনা জবাব দিল না, নিঃশব্দে নেতিবাচক গ্রীবাভঙ্গি করল শুধু। তাহলে খোলাখুলি বলি, ওরা দুজন একেবারে বুকে গেছে স্যার। তবু সুরেশকে আমার ভালো লাগে। সে প্রাণবন্ত স্পোর্টসম্যান, খোলামেলা আদমি। স্মৃতিটুকু কিন্তু অন্য জাতের মানুষ আছে, গ্ল্যামারাস, বেহিসেবি, ওভার স্মার্ট আছে।
তার অনেক পুরুষ বন্ধু। সে বোধহয় প্রয়োজনে কারো পাত্রে অনায়াসে বিষও মিশিয়ে দিতে পারে। সবটা তার নিজের দোষ নয়, হেরিডিটি। ওর রক্তে হয়তো আছে এর প্রভাব। আপনি জানেন কিনা জানি না স্যার, ওর মায়ের বিরুদ্ধে মামলা হয়েছিল। প্রথম হাজবেন্ডকে নাকি তিনি বিষ প্রয়োগ করেছিলেন। জানি, শুনেছি তিনি বেকসুর খালাসও পেয়েছিলেন। আর ডক্টর নির্মল দত্তগুপ্ত, ডক্টর দত্তগুপ্ত, হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে আলাপ হয়েছে। ফার্স্ট ক্লাস ব্রেন স্যার। লিভার এক্সট্র্যাক্ট নিয়ে সে একটা থেরাপিউটিক্যাল আবিষ্কার নাকি করেই ফেলেছে। সে একদিন মরকতকুঞ্জে এসেছিল ডিনার করতে, সেদিনই বলল। ব্যাপারটা কি? আই মিন, আবিষ্কারটা কি জাতীয়? সিরাম ইঞ্জেকশনের একটা পেটেন্ট নেবে সে। তার এক্সপেরিমেন্ট নাকি সাকসেসফুল, অন্তত তার মতে। আশ্চর্য, সে যে কেমন করে স্মৃতিটুকুর মতো একটা মেয়ের প্রেমে পড়ল, এটা আজও আমার মগজে ঢোকে না। দুজন জাস্ট ডিফারেন্ট। ওপাশ থেকে মিনা বলে উঠল, মা, লাঞ্চে যাবে না? রাকেশের তো ভুক লেগেছে। মামু উঠে পড়েন। সো সরি, আপনাদের লাঞ্চে দেরি করিয়ে দিলাম। হেনা তার স্বামীর দিকে একটা চোরা চাহনিতে তাকিয়ে বাসু মামুকে বললে, আপনারাও আসুন না, আমরা ওই সামনের রেস্তোরাঁয় লাঞ্চ করি, রান্না বান্নার হাঙ্গামায় যায়নি। প্রীতমের বোন আর ভগ্নিপতি কদিনের জন্য বেড়াতে গেছে। বাসু মামু বলে উঠলেন, গোপালপুর অংশীতে নয় নিশ্চয়? প্রীতম অবাক হয়ে বলল, আশ্চর্য, আপনি কেমন করে জানলেন? রিয়েলি, আপনি একজন জিনিয়াস স্যার। অফ অল দ্য টুরিস্ট স্পটস। বাসু মামু তার ভাগ্নের দিকে চোরা চাহনি হানলেন একবার। প্রীতমের টেলিফোন নাম্বারটা লিখে নিলেন। বললেন, প্রয়োজনে যোগাযোগ করবেন। তারপর বিদায় নিয়ে আমরা রাস্তায় নেমে আসি। সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রশ্ন করি, কাঁচরাপাড়া রিক্সাওয়ালা গোপাল মোদক? ও নামটা আবিষ্কার করলাম, হ্যাঁ, না হলে হয়তো প্রীতম কবুলই করতো না। নিচে নেমে এসে গাড়িতে উঠে স্টার্ট দিচ্ছি, হঠাৎ নজরে এলো মিসেস ঠাকুর বেশ একটু দ্রুত পায়ে এগিয়ে আসছেন আমাদের দিকে। বাসুমামু আমার হাতটা চেপে ধরলেন। নজর হলো হেনা একাই আসছে, প্রীতম বা ছেলে মেয়েরা তার সাথে নেই। সে বারে বারে পেছন ফিরে তাকাচ্ছে আর প্রায় ছুটতে ছুটতে এগিয়ে আসছে। ততক্ষণে আমরা দুজন গাড়ির ভেতর, আমি ড্রাইভারের সিটে। হেনা এগিয়ে আসতেই মামু কাজটা নামিয়ে দিলেন। হেনা ঝুঁকে পড়ে বলল, মিস্টার বাসু, আপনাকে একটা কথা বলার আছে, অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গোপনীয়। বলো। বাসু মামু ঝুঁকে পড়েন। হেনা চারদিকে তাকিয়ে দেখল কেউ তাকে নজর করছে কিনা। তারপর বলল, আপনি আপনি মানে কাউকে বলবেন না তো? গোপন কথা কেন বলবো? বলো, কি বলতে চাও? জানাজানি হলে কিন্তু স্যার সর্বনাশ হয়ে যাবে। দেরি করো না হেনা, এখনই প্রীতম নেমে আসবে। কথাটা কি? প্রীতমের নাম শুনে মেয়েটি পেছনে ফিরল। তখনই নজর হলো ছেলে মেয়েদের হাত ধরে প্রীতম সদর দরজা দিয়ে এগিয়ে আসছে। কাছে এসে বললে, আপনারা যাননি দেখছি। হেনা সহজ গলায় বলল, আজ আপনারা এক কাপ কফি পর্যন্ত খাননি, তাহলে কবে আসবেন বলুন? ও, নিমন্ত্রণ করা হচ্ছে? বাসু সাহেব বললেন, টেলিফোন করে জানাবো হেনা। তাহলে ওই কথাই রইল, এখনই যা বলছিলাম, টুকুকে বলবেন আমরাও আছি ওর সঙ্গে। নমস্কার। আমি গাড়িতে স্টার্ট দিলাম। ঠাকুর দম্পতি সামনের রেস্তোরাঁয় প্রবেশ করলেন ছেলে মেয়েদের নিয়ে। গাড়ি চালাতে চালাতেই বলি, হেনা কি বলতে এসেছিলেন বলুন তো? অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গোপনীয়। শোনা হলো না। শোনার দরকার ছিল কৌশিক। পরে টেলিফোন করলে জানা যাবে নিশ্চয়ই, যদি প্রীতম সে সময় বাড়িতে না থাকে। বাড়ি ফিরে দেখি সুজাতার চিঠি এসেছে।
গোপালপুর অনসি থেকে। জানতে চেয়েছে আর কদিন দেরি হবে আমাদের, আমরা কেন যেতে দেরি করছি। আহার আনতে বিশ্রাম নেওয়া গেল না। বিশু এসে খবর দিল বড় কর্তা ডেকে পাঠিয়েছেন। ওর ঘরে গিয়ে দেখি ইজি চেয়ারে লম্বা হয়ে শুয়ে আছেন তিনি, মুখে পাইপ। আমাকে দেখেই বলে উঠলেন, অফ অল দ্য টুরিস্ট স্পটস লোকে কেন যে গোপালপুর অনসিতে দৌড়য় আমি কিছুই বুঝি না। এই লেক পুলিং আমার মোটেই ভালো লাগে না। বলি, ডেকে পাঠিয়েছেন কেন, কিছু বলবেন? তোমার হাতে যদি সময় থাকে তো, আর যদি এই মৌকায় চিঠির জবাবটা লিখে ফেলতে চাও তাহলে এখন বরং থাক। চিঠির জবাব? কোন চিঠি? আজকের ডাকে গোপালপুর থেকে একখানা খাম এসেছে মনে হলো। বলি, না, গোপালপুর থেকে তো নয়, ও আমার এক বন্ধুর চিঠি। উনি যদি ক্রমাগত মিথ্যে কথা বলে যেতে পারেন তাহলে আমিই বা পারবো না কেন? বসো বসো, কেসটা নিয়ে একটু আলোচনা করি। কিছুক্ষণের মধ্যেই কেসটার মধ্যে আমরা ডুবে গেলাম। একটা জিনিস লক্ষ্য করেছো কৌশিক? আমি মিস জনসনের চিঠি পেয়েছি শুনে একজনের আলাদা আলাদা প্রতিক্রিয়া হলো। শান্তি ধরে নিল সেটা সুরেশের চৌর্যবৃত্তি। উদ্ঘাটিত হলো এক নতুন অধ্যায়। টুকু বলল স্বর্গীয় পোস্ট অফিস থেকে কেউ চিঠি লেখে না, যেন মৃত ব্যক্তি কোনো ফরিয়াদ আনতেই পারে না। কিন্তু আমি যেই বললাম তিনি মৃত্যুর পূর্বে চিঠিখানা আমাকে লিখেছিলেন, অমনি সে নার্ভাস হয়ে সিগারেট ধরালো। আর মিনতি মাইতির মধ্যে কোনো কিছু বিস্ময়ের আমি দেখতে পেলাম না। হয় সে অত্যন্ত চতুর, তার বোকাশোকা চরিত্রটা সবসময় বিশ্বাসযোগ্য করে রাখতে সক্ষম, অথবা সে এতই বোকা যে বুঝতে পারে না মৃত্যু মুহূর্তে উচ্চারিত কথাটা মিস জনসনের পক্ষে চিঠিতে জানানো সম্ভব নয়। আবার ওদিকে কথাটা শোনা মাত্র হেনার রিফ্লেক্স অ্যাকশন, আমার স্বামীর বিরুদ্ধে। কেন? মিস পামেলা জনসন ওর স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে আমাকে তদন্ত করতে বলবেন কেন? আমি বলি, হেনা একটা কথা জানে যা আমরা জানি না। হ্যাঁ, কিন্তু কি সেটা? মিনতি মাইতির ধারণা প্রীতম হুকুম করলে হেনা মানুষ খুন করতে পারে। আবার প্রীতমের ধারণা প্রয়োজনে স্মৃতিটুকু কারো খাদ্যে বিষ মিশিয়ে দিতে পারে। সুরেশের বিবেকের বিষয়ে প্রায় সবাই একমত। সবটা মিলিয়ে মনে হয় এই ডেনমার্কে কোথাও কিছু একটা পচেছে। গন্ধটা পাওয়া যাচ্ছে, উৎসটা বোঝা যাচ্ছে না, তাই না? স্বীকার করতে হলো, আমি একমত মামু। তুমি কিন্তু বদলে যাচ্ছ কৌশিক, এ মত গোড়ায় ছিল না তোমার। বলো তো তোমার মতটা ঠিক কোন মুহূর্ত থেকে বদলে গেল? একটু ভেবে নিয়ে বলি, না, হঠাৎ বাঁক নেয়নি। ইটস আ কন্টিনিউয়াস কার্ভ। ধীরে ধীরে আমি আপনার সাথে একমত হয়ে গেছি। বোধ করি স্থির নিশ্চয় হয়েছি যখন হেনা ছুটে এসে তার গোপন কথা বলতে চেয়েছিল, যেটা প্রীতমকে দেখে কথা ঘোরালো। মনে হলো ও একটা দারুণ আতঙ্কের মধ্যে আছে। আতঙ্ক? কাকে ওর ভয়? আমাকে? প্রথমে আমার তাই মনে হয়েছিল মামু। প্রথম সাক্ষাতেই যখন আপনি মিস জনসনের মৃত্যুর কথা তুললেন তখন ও কেমন যেন সাদা হয়ে গেছিল, যেন সেই মৃত্যু রহস্য সম্বন্ধে সে কিছু একটা কথা জানে। ঠিক পর মুহূর্তে সে স্বাভাবিক হলো যখন দেখলো না, মৃত্যু নয়, আপনি তার উইলটার বিষয়ে আলোচনা করতে গেছেন। পরে আমার মনে হয়েছে ওর আতঙ্কের উৎস প্রীতম। প্রীতমকে সে দারুণ ভয় পায়। আমি হলফ করে বলতে পারি মামু, 25শে এপ্রিল প্রীতম যে মরকতকুঞ্জে গেছিল তা ফিরে এসে তার স্ত্রীকে জানায়নি। হুম। আর সুরেশ, সে কি বলেছিল টুকুকে দ্বিতীয় উইলটা সে স্বচক্ষে দেখেছে? হ্যাঁ, এখানে স্মৃতিটুকু মিথ্যাবাদী সে জানতো। আর তাতেই সে বলেছে, ইউ ফুল। এই ক্লুটার সাহায্য তো তোমার নেওয়ার কথা নয় কৌশিক। আড়ি পাতা ক্রিকেট নয়।
বডি লাইন বোলিং ইজ নট আ ক্রিকেট ইদার। হুম, মনে হচ্ছে আমরা ঠাঁই বদল করেছি। উনি নীরবে ধূম্রপান করতে থাকেন। কিছুক্ষণ নীরবতার পর বলি, কি ভাবছেন মামু? অনেক কথা। ইন্সপেক্টর রবি বোস, দারুণ স্মার্ট জয়দীপ রায়। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল না ওরা কারা। জানতে চাইলাম, তার মানে? সমস্ত ব্যাপারটা পরপর সাজিয়ে দেখো কৌশিক। বাধা দিয়ে বলি, একই কথা বারে বারে বলে কি লাভ? না, খুব সংক্ষেপে সারব। প্রথম কথা, বুড়িকে হত্যা করার যে একটা চেষ্টা হয়েছিল, সিঁড়িতে একটা মৃত্যু ফাঁদ পেতে, এটা তুমি এখন মেনে নিচ্ছ? হ্যাঁ, এ সম্বন্ধে সন্দেহের তো আর কোনো অবকাশই নেই। তাহলে তার অনিবার্য অনুসিদ্ধান্ত একজন হত্যা প্রয়াসীর অস্তিত্ব। ইউ ক্যান্ট হ্যাভ অ্যাটেম্পটেড মার্ডার উইদাউট আ মার্ডারার। সে রাত্রে কেউ ওই মৃত্যু ফাঁদটা পেতেছিল কৌশিক। হুম, মেনে নিলাম। প্রশ্ন হচ্ছে, প্রথমবার ব্যর্থ হয়ে সে কি থেমে গেছিল? বাধা দিও না কৌশিক, আমি জানি। ডক্টর পিটার দত্ত বলেছেন প্যামেলার মৃত্যু স্বাভাবিক। প্রথম কথা, পথনজনিত মৃত্যুতে কার লাভ হতো? মিনতি মাইতি বাদ দিয়ে সকলের। ঠিক কথা। অথচ ওই পতনজনিত দুর্ঘটনাই হয়তো মূল হেতু, যার জন্য মিস জনসন উইলটা পাল্টে দিল। যাকে বাদ দিতে চাই সেই হলো একমাত্র লাভবান। তার মানে কাকে সন্দেহ করছেন আপনি? সেটা পরের কথা। এখন আমাদের বিচার্য বিষয় কার্য কারণ সম্পর্ক। পর পর চিন্তা করে দেখো, দুর্ঘটনার পরেই কি ঘটলো। মিস জনসন শয্যা নিলেন, অতিথিদের সবিনয়ে কিন্তু দৃঢ়ভাবে বিতরণ করলেন। 10 দিন তিনি চিন্তা করলেন, তারপর তার অ্যাটর্নিকে আসতে বললেন আর আপনাকে চিঠি লিখলেন। হুম, কিন্তু চিঠিখানা ডাকে দিলেন না। কেন? ভুলে গেলেন? অথচ প্রবীর চক্রবর্তীকে লেখা চিঠিখানা তো ডাকে দিতে তিনি ভোলেননি। কি জানি, আমি তার কার্যকারণের কোনো সম্পর্কই খুঁজে পাচ্ছি না। আমার একটা আন্দাজ হচ্ছে, উনি চিঠিপত্র লিখে হয়তো সহচরীকে ডাকে দিতে বলতেন, কিন্তু আমার চিঠিখানা তাকে দিতে চাননি। হেতু, উনি মিস মাইতিকেও জানাতে চাননি যে পি.কে. বাসুকে তিনি চিঠি লিখছেন। বুড়ি ওর চরিত্রটা ঠিক জানতো কিনা জানি না, অর্থাৎ সে নির্বোধ না অত্যন্ত চতুর, কিন্তু এ কথা জানতো যে সে পি.কে. বাসুর ফ্যান, কাঁটা সিরিজের পোকা। সম্ভবত আপনার ডিডাকশনটা ঠিক। সম্ভবত বুড়ি চিঠিখানা তোশকের তলায় রেখেছিল, সুযোগ মতো ছেদিলাল বা তার বউকে দিয়ে ডাকে পাঠাবে বলে, তারপর ভুলে যায়। যা হোক, তারপর কি হলো? হিনা আর প্রীতম 18-য় দেখা করে গেল। সম্ভবত তিনি তাদের জানাননি প্রবীরবাবু বা আপনাকে লেখা চিঠির কথা। মোস্ট প্রবাবলি। তারপর? তারপর তারপর আর কি, উকিল বাবুর আবির্ভাব, দ্বিতীয় উইল প্রণয়ন, 21শে এপ্রিল। ইয়েস, পরের সপ্তাহে 25-এ এলো টুকু আর সুরেশ। কর্ত্রী নিঃসন্দেহে সুরেশকে উইলখানি দেখিয়েছিলেন। সেই সিদ্ধান্তের একটাই এভিডেন্স, সুরেশের স্বীকৃতি। না, মিন্টি স্টেটমেন্টও। মিন্টি কান পেতে ওদের কথোপকথন শুনেছিল, না হলে তার পক্ষে কথাগুলো ভার্বাটিম করা সম্ভবপর হতো না। ওর বাবা আর বোনেরা শান্তি পাবেন না তাদের রক্ত জল করা টাকা কেউ যদি উড়িয়ে পুড়িয়ে দেয়, অথবা প্রীতমের মতো ফাটকাবাজি করা। ও ইয়েস, মিস জনসন উইলটা সুরেশকে দেখিয়েছিলেন। ওই আলোচনা হয়েছিল দুজনের মধ্যে। সুরেশের সঙ্গে টুকুর যে সম্পর্ক, তাতে সুরেশ নিশ্চয়ই তার বোনকে ব্যাপারটা জানিয়েছিল। অথচ স্মৃতিটুকু সে কথা কিছুতেই স্বীকার করল না। বাট হোয়াই? কেন? সেটা বুঝে উঠতে পারছি না মাম্মু। দ্যাটস আ ভাইটাল ক্লু কৌশিক।
কেন টুকু বারে বারে অস্বীকার করলো যে সুরেশ তাকে ও কথা বলেনি? স্বীকার করতেই হলো। আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে মামু। ঠিক আছে, ঠিক আছে। তারপর কি হলো বলো? ওই 25-এ প্রীতম ঠাকুর এসেছিল, ঘন্টাখানেক মরকতকুঞ্জে ছিল, অথচ সে ফিরে গিয়ে সে কথা তার স্ত্রীকে বলেনি। নাকি বলেছিল? হেনা মিথ্যে কথা বলছে। না মামু, এখানে ডক্টর ঠাকুর মিথ্যাবাদী। হেনা জানতো না যে তার স্বামী 25-এ ঘন্টাখানেকের জন্য মেদিনীনগরে এসেছিল। আমি নিশ্চিত। বরং ধরে নেওয়া যায় খুব সম্ভবত হেনা জানতো না। তারপর কি ঘটলো? শনিবারই প্রীতম কলকাতায় চলে গেল। টুকু আর সুরেশ ফিরল সোমবার 27-এ। পরদিন বসলো প্লানচেটের আসর। পরদিনই ধরে নিচ্ছেন কেন? যেহেতু মিস বিশ্বাস বলেছিলেন মঙ্গলবার, শনি মঙ্গলই এসব ব্যাপারে প্রশস্ত বার, সুতরাং পরদিন মঙ্গলবার 28 তারিখ মিস জনসনের প্ল্যানচেটের আসর থেকে লুটিয়ে পড়ার খবর জানা গেল। তাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। ডাক্তার এলো, পরীক্ষা করে বলল অ্যাকিউট কেস অফ জন্ডিস। তার 3 দিন পর মিস জনসন মারা গেলেন, আর মিস মাইতি হয়ে গেল, সুতৃপ্তির বয়ের ভাষায়, ছপ্পর ফোর মালকিন। এবং সমস্ত বিবরণটা শ্রবণান্তে সুকৌশলীর সিনিয়র পার্টনার বললেন স্বাভাবিক মৃত্যু। আমার আর সহ্য হলো না। বলে উঠি, সেই সিনিয়র পার্টনারের গুরু কোনো এভিডেন্স ব্যক্তি রেখেই সিদ্ধান্ত নিলেন বিষ প্রয়োগে হত্যা। মামু রাগ করলেন না, বললেন, না, বিনা এভিডেন্সে নয় কৌশিক। মিস জনসনের মুখ থেকে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে কিছু একটা বার হয়েছিল, লুমিনাস, অর্থাৎ প্রজ্জ্বল, দীপ্তিময় জোনাকির আলো হলুদ রঙের হলে যেমন হয়, তাই না? এ কথা মিস বিশ্বাস একা বলেনি কৌশিক, মিনতি মাইতি তা করবোরেট করেছে। তাতে কি হলো মামু? অ্যাকিউট কেস অফ জন্ডিসে এমন হয় না? বাসু সাহেব জবাব দিলেন না। বলি, খোলাখুলি বলুন তো মামু, আপনি কি সন্দেহটা সূচিমূল করতে পারছেন না আমার মতো? না কৌশিক, আমার সন্দেহভাজন ব্যক্তি একজনই, কিন্তু আমি ভয় পাচ্ছি। ভয় পাচ্ছেন? সে পালিয়ে যেতে পারে বলে? না, মরিয়া হয়ে সে দ্বিতীয় আর একখানা খুন করতে পারে কৌশিক। দ্বিতীয় খুন? কে? কাকে? মামু সে কথার জবাব না দিয়ে বলে উঠলেন, রহস্য উদ্ঘাটনের কথা আর আমি ভাবছি না কৌশিক, ভাবছি এই দ্বিতীয় হত্যাটি কিভাবে আটকানো যায়। বেলা 3টের সময় ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে অ্যাটর্নি প্রবীর চক্রবর্তীর সাথে অ্যাপয়েন্টমেন্ট করাই ছিল, কিন্তু মামু বললেন একবার নিউ আলিপুরের ডেরায় যেতে হবে, তার কিছু কাজ আছে। তাছাড়া দুপুরে বাইরের খাওয়ার কথা ছিল না, বিশু আমাদের ভাত আগলে বসে থাকবে, নিজেও খাবে না। অগত্যা এলগিন রোড থেকে ফিরে আসতে হলো নিউ আলিপুরের বাড়িতে। সেখানে পৌঁছতেই শোনা গেল বৈঠকখানায় এক বাবু বসে আছেন বাসু মামুর প্রতীক্ষায়। বৈঠকখানায় নয়, মামুর চেম্বারে। দুজনে তাই সেখানেই গেলাম প্রথমে। একটু আশ্চর্য হলাম সুরেশ হালদারকে দেখে। সে নাকি ঘন্টাখানেক অপেক্ষা করছে। মামু তার চেয়ারে বসতে বসতে বললেন, কি ব্যাপার সুরেশ বাবু যে? জানতে এলাম স্যার কতদূর কি হচ্ছে এদিকে। আহার আদি হয়েছে? হ্যাঁ স্যার, আপনারা বরং খেয়ে টেয়ে নিন, তারপর কথা হবে। না, অনেকক্ষণ বসে আছো, এসো, কথাবার্তা যেটুকু আছে তা আগে সেরে ফেলি। আপনি কিছু ফন্দি ফিকির বার করতে পারলেন? উইলটা তো এখনো দেখিনি, আজ বিকেলে দেখবো। আচ্ছা সুরেশ, তোমরা কি মিনতি মাইতির সাথে কোনো কথাবার্তা বলেছো? বৃথা চেষ্টা, সে রীতিমতো উকিলের পরামর্শে চলছে। ও না আমাদের দুজনকে দু চোখে দেখতে পারে না, সোজা আঙুলে ওর কাছ থেকে ঘি বার করা যাবে না। তার মানে আঙুল বাঁকাতেই হবে।
আমার আঙুলগুলো এমনিতেই বাঁকা বাঁকা স্যার। আপনার মদত পেলে কি জাতীয় সমাধানের কথা ভাবছো তুমি? কিছুই মাথায় আসছে না স্যার। মিন্টিকে হুমকি দিলে কি কিছু কাজ হবে? হুমকি? হুমকিতে কি কাজ হয় সুরেশ? বড় পিসিকে তো দিয়ে দেখেছিলে। সুরেশ একটু অবাক হয়ে বলল, আপনি তা কেমন করে জানলেন? তাহলে ব্যাপারটা আদ্যোপান্ত বানানো নয়, সত্যি কথাটা বলবে? বলবো। বড় পিসিকে হুমকি দিইনি আমি, সহজ সরল কথাটাই বলে ফেলেছিলাম। বলেছিলাম তোমার শরীর দুর্বল, একা একা থাকো, উইল করে যা আমাদের দেবে তার থেকে আগে ভাগেই কিছু দিয়ে দেওয়া ভালো নয় কি? আমাদের চারজনের অবস্থা সঙ্গীন। মানুষ মরিয়া হয়ে উঠলে হিতাহিত জ্ঞান হারায়, শেষে তোমার না কিছু ভালো মন্দ হয়ে যায়। হুম, এটা একটা সহজ কথা এবং সরল করেই বলা। তা শুনে তিনি কি বললেন? বড় পিসি ধন্যবাদ জানিয়েছিল। ধন্যবাদ জানিয়ে বলেছিল শরীর দুর্বল হলেও সে নিজেকে রক্ষা করতে জানে। তারপর আমাকে সোজা দরজা দেখিয়ে দিল। বুঝলাম। আচ্ছা, তুমি কি জানো যে ডক্টর ঠাকুর 25-এ শনিবার মরকতকুঞ্জে গেছিল? ঘন্টাখানেক মাত্র ছিল। হুম, ডক্টর ঠাকুর? কে বলল? ডক্টর ঠাকুর নিজেই। বেচারি, সে নিশ্চয়ই বড় পিসির কাছে দরবার করতে গেছিল। চিড়ে ভেজেনি। বলুন স্যার, এরকম মরিয়া হয়ে গেলে মানুষ খুন করার কথা ভাববে কিনা? আমি বড় পিসিকে ফাঁকা হুমকি দেখিয়েছি? না। তবে এ কথাও বলবো, মানুষ মরিয়া হয়ে গেলে শুধু হত্যার কথা ভাবে না সুরেশ। তুমি ভাবো কিনা সেটা তুমি বলতে পারবে। একগাল হাসলো সুরেশ। বললে, ওভাবে আমাকে দিয়ে কিছু স্বীকার করে নিতে পারবেন না স্যার। আমি কোনোদিন বড় পিসির সুপে স্ট্রিকনিন বিষ মেশাইনি। যাক, আপনাদের লাঞ্চে দেরি হয়ে যাচ্ছে, আজ চলি। হাসতে হাসতেই বিদায় নিল সে। বলি, আপনি কি ওকে ভয় দেখাতে চেয়েছিলেন মামু? ও কিন্তু একটুও ভড়কায়নি। তাই মনে হলো তোমার? ভড়কায়নি ওই ক্ষণিক বিরতিটুকু সত্ত্বেও? ক্ষণিক বিরতি? কখন? বড় পিসি সুপে বলে ও হঠাৎ থেমে গেল না? হয়তো একটা তীব্র বিষের নাম ওর মনে আসছিল না। হতে পারে, কিন্তু সবচেয়ে সহজ নামটা ওর মনে পড়ল না। কেন? সবচেয়ে সহজ নাম কি? পটাশিয়াম সায়ানাইড? সেটা দুর্লভ। আর কোন নাম? আর্সেনিক? আমার যেন তাই মনে হলো। আর্সেনিক বলতে গিয়ে ও থেমে গেছিল, ঘুরিয়ে নিয়ে বাক্যটা শেষ করলো স্ট্রিকনিন প্রয়োগ করে। যা হোক, চলো দুটো খেয়ে নেওয়া যাক। বিশু ইতিমধ্যে বার 2 উঁকি মেরে গেছে। আহার আনতে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড সন্স, বেশ নাম করা সলিসিটার্স ফার্ম। বর্তমানে সিনিয়র পার্টনার প্রবীর চক্রবর্তী প্রৌঢ় মানুষ। আমাদের আপ্যায়ন করে বসিয়ে মামুকে বললেন, মিস স্মৃতিটুকু হালদার টেলিফোন করে জানিয়েছেন যে আপনারা আমার কাছে আসছেন। ওরা ভাই বোন নাকি আপনাকে নিয়োগ করেছে, কিন্তু কি উদ্দেশ্য নিয়ে এটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি এখনো। ধরুন, সমস্ত ব্যাপারটা নিয়ে একটা গোপন তদন্ত করে দেখতে। মিস হালদার এবং সুরেশ ইতিপূর্বে আমার সাথে আলোচনা করে গেছে। আমি ওদের বলেছি আইনের দিক থেকে ওদের কিচ্ছু করার নেই। দ্বিতীয় উইলখানা প্রণয়নের বিষয়ে তদন্তের কোনো অবকাশই নেই। হুম, বটেই তো। তাহলে আপনি যদি আমার কিছুটা কৌতূহল দূরীভূত করেন, তাহলে কৃতার্থ হই। দায়িত্বটা যখন নিয়েছি, আই অ্যাম অ্যাট ইয়োর সার্ভিস। আমার খবর মিস জনসন আপনাকে দ্বিতীয় উইলখানা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন 17 এপ্রিল, তাই তো? ফাইলের কাগজপত্র দেখে নিয়ে উনি বললেন, হ্যাঁ, চিঠির তারিখ 17 এপ্রিল।
উনি আপনাকে একটা নতুন উইল তৈরি করার কথা বলেছিলেন, এ কথা আমি জানি। আপনি সেটা কোথায় বানালেন? মরকত কুঞ্জে গিয়ে? না, মিস জনসন আমাকে অনুরোধ করেছিলেন সবকিছু তৈরি করে স্ট্যাম্প পেপারে টাইপ করে নিয়ে যেতে, যাতে উনি সই করে দিতে পারেন। প্রভিশনস খুব সরল ছিল, নির্দেশও স্পষ্ট। মানে, ঝি চাকরদের কাকে কত দিতে হবে, চ্যারিটেবল ফান্ডে কোথায় কত দিতে হবে, এবং বাকি সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ওর সহচরী মিনতিকে দিতে হবে। ফলে উইলটা কলকাতায় টাইপ করে ফেলতে কোনো অসুবিধা হয়নি আমার। হুম। মাফ করবেন মিস্টার চক্রবর্তী, চিঠির নির্দেশটা পেয়ে আপনি বেশ অবাক হয়ে গিয়েছিলেন, তাই না? অস্বীকার করব না বাসু সাহেব, তা হয়েছিলাম। উনি এর আগে আর একটা উইল করেছিলেন আপনার মাধ্যমেই, তাই তো? হ্যাঁ, বছর 5 আগে। ওর সেই আইন ঘটিত কাজ আমার মাধ্যমেই হয়েছিল। আর সেই উইল মোতাবেক সম্পত্তিটা ওর 3 আত্মীয়কে সমান ভাগে দেওয়ার কথা ছিল। না, সমান ভাগে তো নয়, অর্ধাংশ পেত হেনা ঠাকুর, 1/4 করে স্মৃতিটুকু আর সুরেশ। সেই উইলখানা কি হলো? সেটা বরাবরই আমার কাছেই ছিল। মিস জনসনের নির্দেশ মতো আমি সেখানেও নিয়ে যাই, ওই 21শে এপ্রিল তারিখে। আপনি যদি সেই 21 তারিখের ঘটনাগুলো একটু বিস্তারিত জানান তাহলে আমার খুব সুবিধা হয়। আপত্তি নেই। 21 তারিখে আর্লি লাঞ্চ সেরে আমি কলকাতা থেকে সরাসরি আমার গাড়িতে করে মরকতকুঞ্জে পৌঁছই 3টে নাগাদ। সাথে ছিল আমার ল ক্লার্ক আর ড্রাইভার। মিস জনসন নিচের ঘরে আমাদের জন্য প্রতীক্ষা করছিলেন। টেলিফোনে আমি জানিয়েছিলাম 3টের সময় পৌঁছাবো। ওকে কেমন দেখলেন, শারীরিক ও মানসিক? শরীর তো ভালোই ছিল, যদিও একটা লাঠি দিয়ে হাঁটছিলেন। ইতিপূর্বে তাকে আমি কখনো লাঠি ব্যবহার করতে দেখিনি। মেন্টালি তিনি কিছুটা উত্তেজিত ছিলেন, কিন্তু তার ভিক্টোরিয়ান স্থিতপ্রজ্ঞতা ছিল বিস্ময়কর। সে উত্তেজনা সহজে নজরে পড়ছিল না। মিস মিনতি মাইতি কি ওখানে ছিল? হ্যাঁ, যখন আমরা পৌঁছই তখন সে ছিল, পরে কর্তৃর নির্দেশে সে চলে যায়। তারপর? উনি জানতে চাইলেন উইলটা আমি তৈরি করে এনেছি কিনা। আমি হ্যাঁ বলাতে উনি সেটা দেখতে চাইলেন। অত্যন্ত ধীরে ধীরে সবটা পড়ে যখন সই করতে গেলেন, তখন তখন না, সব কথাই স্বীকার করব। তখন আমি ওকে বলেছিলাম কাজটা কি ঠিক হচ্ছে, আপনি ভেবেচিন্তে রেখেছেন তো? এভাবে আপনার পরিবারের সবাইকে বঞ্চিত করাটা কি উচিত হচ্ছে আপনার? জবাবে উনি বললেন, আমি যা করতে যাচ্ছি তা আমি জানি। উনি কি খুব উত্তেজিত ছিলেন? তা ছিলেন, কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়ার মতো উত্তেজিত ছিলেন না। স্মৃতিটুকু সুরেশ সেনাদের আমি ওদের ছোটবেলা থেকে দেখছি, তাদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে। কিন্তু উকিল হিসেবে আমাকে বলতেই হয় মিস জনসন যা করেছেন তা আইনসম্মত। নিজের সম্পত্তি দেখাশোনা করার ক্ষমতা ও মানসিক স্থৈর্য তার শেষ পর্যন্ত ছিল। যে কথা বলছিলাম, উনি কলমটা বার করে সই করতে গিয়ে একবার থামলেন, জানতে চাইলেন আমি যা করছি তা করবার আইনত অধিকার আমার আছে কিনা। আমি স্বীকার করতে বাধ্য হলাম যে আছে। তখন উনি বললেন, তাহলে আপনার ল ক্লার্ক আর ড্রাইভারকে ডাকুন, তাদের সামনে আমি সই করব। আমি ওদের ডেকে আনলাম, তাদের সামনে উনি উইলটা সই করে দিলেন। তারপর উইলটা কি উনি আপনাকে রাখতে দিলেন? না, আগের উইলখানা যদিও বরাবর আমার কাছেই গচ্ছিত ছিল, তবু এখানা উনি নিজের কাছে রাখলেন, ওর ঘরে যে আলমারি আছে তার ভিতর। আর পুরনো উইলখানা যেটা বাতিল হলো, সেটা কি ছিঁড়ে ফেললেন? না, সেখানাও উনি এক আলমারিতে তুলে রাখলেন। এই অদ্ভুত আচরণের হেতুটা কি তা আপনি জানতে চাননি?
চেয়েছিলাম। উনি জবাবে একই কথা বললেন, আমি জানি আমি কি করছি। আপনি বিস্মিত হয়েছিলেন, তাই না? হ্যাঁ, কারণ আমি নিশ্চিতভাবে জানতাম ওর ফ্যামিলি ফিলিংস খুব গভীর। সেই প্রথম উইলখানা কি ওর মৃত্যুর পর খুঁজে পাওয়া যায়নি? না না, গিয়েছে। এক্সিকিউটর হিসেবে ওর আলমারির একটা চাবি আমার কাছে বরাবরই থাকতো। ওর মৃত্যুর পর সকলের সামনে আমি যখন আলমারিটা খুলি তখন দুটো উইল দেখতে পাই, ঠিক যেভাবে আমি গুছিয়ে রেখেছিলাম সেইভাবে। মিস মিনতি মাইতি কি জানতো যে কর্ত্রী তাকে সবকিছু দিয়ে দ্বিতীয় একখানা উইল করেছেন? রুদ্ধদ্বার কক্ষে আমরা কিছু একটা করছিলাম সেটুকু সে জানতো, কি করছিলাম তা জানতো না। মিস্টার চক্রবর্তী, আপনি কি আপনার মক্কেলকে বলেছিলেন দ্বিতীয় উইলের প্রভিশন তার সহচরীকে না জানাতে? বাসু সাহেব, বলেছিলাম। কেন? এ পরামর্শ কেন দিয়েছিলেন? ওর হাসিটা মিলিয়ে গেল না। বললেন, হেতুটা আপনি ভালোই জানেন, আপনি আইনজীবী, এবং জানেন এসব কথা আলোচনা না করাই ভালো। তাই মূল হেতুটা এড়িয়ে আপনার প্রশ্নের কৈফিয়ত হিসেবে আমি বলবো, যদি আমার মক্কেল তৃতীয়বার উইলটা বদল করেন তখন মিস মাইতি মর্মাহত হবে। এজন্যই আমার মক্কেলকে বারণ করেছিলাম। তার মানে আপনি ভেবেছিলেন যে আপনার মক্কেলের পক্ষে অচিরেই দ্বিতীয় উইলখানা বদল করার প্রয়োজন হতে পারে। ঠিক তাই, আমার মনে হয়েছিল। পরিবারের প্রত্যাশিত ওয়ারিসদের সঙ্গে আমার মক্কেলের কোনো কারণে মনোমালিন্য হয়েছে। উনি যখন ঠান্ডা হবেন তখন আমাকে ডেকে পাঠাবেন তৃতীয় উইলটা করবার প্রয়োজনে। আপনার কি কথা মনে হয়নি যে মিস জনসন সে পদক্ষেপ করবার বদলে হয়তো প্রথম উইলখানা রেখে দ্বিতীয়টা ছিঁড়ে ফেলবেন? মিস্টার বাসু, আপনি আইনজ্ঞ। আপনি জানেন যে দ্বিতীয় উইল করা মাত্র তার প্রথম উইলখানা আইনের চোখে বাতিল। কিন্তু আপনার মক্কেল তো আইনজ্ঞ ছিল না। এই আইনের খুঁটিনাটি হয়তো তার জানা ছিল না। তাছাড়া দ্বিতীয় উইলখানা পাওয়া না গেলে স্বাভাবিক ওয়ারিশ হিসেবে ওরা তিনজন সম্পত্তিটা পেত, নয় কি? দ্যাটস আ ডিবেটেবল পয়েন্ট। কিন্তু ঘটনা তো সেই খাতে বয়নি। দুখানা উইলই যথাস্থানে ছিল। এমন কি হতে পারে না যে মৃত্যুশয্যায় তিনি প্রথম উইলখানা ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন, হয়তো একখানা ডামি উইলও ছিঁড়ে ফেলেছিলেন? শেষ সময়ে মৃত্যু সময়ে কে বা কারা উপস্থিত ছিলেন তা আপনি জানেন। তারাই হয়তো ওর নির্দেশে দেরাজ খুলে উইল দুটো বার করে এনেছিল। প্রবীর চক্রবর্তী বাধা দিয়ে বললেন, মাফ করবেন বাসু সাহেব, এসব কথা কি আপনি আদালতে প্রমাণ করতে পারবেন? বাসু নীরব রইলেন। প্রবীরবাবু এবার নিজে থেকেই বলেন, এমন ঘটনা ঘটেছিল বলে মনে করেন আপনি? মাফ করবেন, এই পর্যায়ে আমি কিছুই বলতে চাই না। আপনাকে শুধু কথাই বলবো যে ব্যাপারটার গভীরে আরো একটা কিছু আমার নজরে পড়েছে, আর তারই তদন্ত করছি আমি। বুঝেছি, কিন্তু আপনার মক্কেলটি কে? সুরেশ। ওদের দুজনের একজনও নয়। তার মানে হিনা ঠাকুর? আজ্ঞে না, তাও নয়। আমার মক্কেল মিস প্যামেলা জনসন। আপনাকে যেদিন চিঠি লিখে দ্বিতীয় উইলখানা বানাতে বলেন সেই দিনই তিনি আমাকে একখানা চিঠি লেখেন। না না, আপনি যা ভাবছেন তা নয়। আইন ঘটিত কোনো কিছু নয়। তিনি আমাকে একটি বিষয়ে তদন্তের ভার দেন। আমার ক্লায়েন্ট অবশ্য মারা গেছে, কিন্তু অসমাপ্ত কাজটি শেষ না করে আমি তৃপ্ত হতে পারছি না। মিস্টার চক্রবর্তী, আপনার কাছে এসেছিলাম জানতে যে আপনার কি মনে হয়নি উনি অদূর ভবিষ্যতে আবার একটি উইল বানাতে চাইবেন? আপনি আমার সে কৌতূহল চরিতার্থ করেছেন। প্রবীরবাবু মাথা নেড়ে বললেন, আমি শুধু ব্যক্তিগত অনুমানটা আপনাকে জানিয়েছি মাত্র।
আমার ধারণার সপক্ষে কোনো এভিডেন্স নেই কিন্তু। দ্যাটস পারফেক্টলি আন্ডারস্টুড মাই ডিয়ার স্যার। আমার মাঝে মাঝে মনে হয় বাসু মামু নিতান্তই খেয়াল বশে কাজ করে চলেন, প্রফেশনাল কারণে নয়। পেশাগত ব্যারিস্টার নেশার বশে গোয়েন্দা হলে যা হয়, যেমন এই কেসটা। মিস পামেলা জনসন ওর আইনসম্মত মক্কেল তো ছিলেনই না, ওর ফিসটা জানতে চেয়েছিলেন মাত্র, কোনো রিটেইনার দেননি। ভদ্রমহিলা দুর্বোধ্য ভাষায় যে ধাঁধাটি তৈরি করেছিলেন তা পাঠোদ্ধার বাসুমামু যাই করুন, আমার মনে হয়েছিল তা একটি মাত্র পংক্তিতে সংক্ষেপিত হতে পারে, পাগলা, লাউ ডুবাস না যেন। ব্যাস, বাসুমামু সে কথা শুনে নৌকোর গলইয়ে দাপাদাপি শুরু করে দিলেন। যাত্রী বোঝাই নৌকাটি পাল তুলে দিব্যি তত্তর করে এগিয়ে যাচ্ছিল, ওর এই নাচানাচিতে সেটা এখন প্রচন্ডভাবে দুলতে শুরু করেছে। যাত্রীরা আতঙ্কগ্রস্ত, ভরাডুবি না হলেও ওরা বুঝতে পারছে তাদের মধ্যে একজনকে উনি ধাক্কা মেরে জলে ফেলে দিতে চাইছেন। ওরা সবাই নিজের নিজের যান বাঁচাতে সচেষ্ট হয়েছে। এক হিসেবে এই সারমেয় গেন্ডুক কেসটা অনবদ্য। এতদিন অন্যান্য কেসে যা দেখেছি, অপরাধটার বিষয়ে সন্দেহের কোনো অবকাশই নেই। প্রশ্ন থাকতো অপরাধীটি কে। এবার কিন্তু তা নয়। অপরাধ খুঁজতে বসার আগে ওকে খুঁজতে হচ্ছে অপরাধটাই। ওর অবস্থা দার্শনিকদের মতো। অন্ধকার ঘরে হাতড়ে একটা কালো বেড়ালকে খুঁজে বেড়াচ্ছেন উনি, অথচ নিজেও জানেন না ওই কালো বেড়ালটা এই নিরন্ধ অন্ধকার কক্ষে আদৌ আছে কিনা। পরদিন সকালে দেখলাম উনি টেলিফোন করলেন মিনতি মাইতির হোটেলে। কথোপকথনের এক প্রান্তের কথাই কানে এলো, তাতে বোঝা গেল উনি মিন্টি মাইতির সাথে আজ সন্ধ্যায় দেখা করতে চাইছেন। আর সে বলছে যে আজ বিকেলে সে মেদিনীনগরে যাবে। বাসু সাহেব বললেন, তাহলে তো ভালোই হলো, কথাবার্তা মেদিনীনগরে বলতে পারলেই ভালো হয়। আমিও যদি সেখানে যাই তাহলে ওবেলা কথা বলা যাবে। মিনতি জবাবে কি বলল তার আভাস পেলাম মামুর প্রত্যুত্তরে। ঠিক আছে ঠিক আছে, এই ধরো বিকেল 4টে নাগাদ। টেলিফোনের রিসিভারটা নামিয়ে উনি ঘুরে দাঁড়াতে বলি, তার মানে আমরা আজ ওবেলা আবার মেদিনীনগরে যাচ্ছি। হ্যাঁ এবং না, অর্থাৎ ওবেলা নয় এ বেলায়। তৈরি হয়ে নাও কৌশিক, আধ ঘন্টার মধ্যে। বলি, আমার যেন মনে হলো আপনি বিকেলবেলা মিনতির সঙ্গে কথা বলবেন বললেন। তাই বলেছি, কিন্তু সে মেদিনীনগরে পৌঁছবার আগে আমাকে কিছু ইনভেস্টিগেট করতে হবে। নাও নাও, উঠে পড়ো, কুইক। এবার আমাদের দিকে ফ্লিসি চিৎকার চেঁচামেচি একটুও করলো না। বার দুই শুকে নিয়ে সে নিশ্চিত হলো। বরং অবাক হলো শান্তি। বলল, মিন্টি আসেনি আপনাদের সাথে স্যার? না তো, শুনেছি সে নাকি বিকেলে আসবে এখানে। হ্যাঁ, তাই তো বলল, আপনারা আসবেন তাও টেলিফোন করে জানিয়েছে। আমি ভেবেছি যে আপনারা এ বেলাতে একসাথেই আসছেন। না শান্তি, মিস মাইতি বিকেলে আসবে, তখন তার সাথে আমি কিছু আলোচনাও করব, কিন্তু তার আগে আমার কয়েকটা কথা জানা দরকার। শান্তি একটু যেন অবাক হলো, সামলে নিয়ে বলল, যা হোক এসে যখন পড়েছেন, দুটি খেয়ে নেবেন না হয় দুপুরে। না না, কাঁচরাপাড়াতে আমাদের একটা লাঞ্চের নেমন্তন্ন আছে, আমার এক মাসিমার বাড়ি। ওরা বৈঠকখানাতে এসে বসলেন দুজনে। শান্তিও একখানা মোড়া নিয়ে এসে বসলো। ইতিমধ্যে কোথা থেকে বলটা মুখে নিয়ে ফ্লিসি এসে দাঁড়িয়েছে আমার মুখোমুখি, তুত্তুর করে লেজটা নাড়ছে। বেচারির বোধ হয় অনেক দিন খেলা হয়নি। আমি মামুকে বলি, আপনারা কথা বলুন, আমি ততক্ষণ ফ্লিসিকে একটু খেলাই। মামু ভ্রুক্ষেপও করলেন না। বার কতক বল ছোড়াছুড়ি করে আমার বিবেক দংশন শুরু হলো। মামু কি ভাবছেন? ড্রয়িং রুমে ফিরে এসে শুনি ওরা দুজন
মিস জনসনের চিকিৎসার বিষয়ে কথাবার্তা বলছেন। শান্তি দেবী বলছেন, হ্যাঁ, ছোট ছোট সাদা ট্যাবলেট স্যার, নাম তো জানি না, দিনে 3টে করে খেত ডক্টর দত্তর প্রেসক্রিপশন মতে। এছাড়া একটা ক্যাপসুলও খেত, অর্ধেক সাদা অর্ধেক হলুদ, মানে বাইরের রংটা। হুম, সেটা কার প্রেসক্রিপশনে? ওই ডক্টর দত্তরই প্রেসক্রিপশনে। আর কারোর প্রেসক্রিপশনে কোনো ওষুধ তো উনি খেতেন না স্যার। এসব বিষয়ে ম্যাডাম খুব সতর্ক ছিলেন। একবার হঠাৎ মাঝপথে থেমে গেল শান্তি। বাসুবাবু বললেন, জানি ডক্টর ঠাকুর কি একটা ওষুধ নিয়ে এসেছিল, তা উনি খাননি, হেনা বলেছে আমাকে। শান্তি আর গোপন করার প্রয়োজন দেখল না, বললে, তবে তো আপনি জানেনই স্যার, কিন্তু ম্যাডাম যেভাবে হেনাদিকে দেখিয়ে দেখিয়ে সেটা বেসিনে ঢেলে ফেলেছিলেন, তা আমার ভালো লাগেনি। হেনাদির বর তো বিষ দিয়ে দেননি। বটেই তো, বটেই তো। তা সেসব ট্যাবলেট বা ক্যাপসুল কি 2-1খানা এখনো আছে? না, মিনতি তো সব বাতিল ওষুধ ফেলে ঘরটা সাফা করেছে। কোথায় থাকতো ওষুধগুলো? ম্যাডামের ঘরের লাগোয়া বাথরুমের কাবার্ডে স্যার। শেষ দিকে ডক্টর দত্ত একজন নার্সকে বহাল করেছিল, তার নাম বোধহয় আশা, তাই না? হ্যাঁ স্যার, আশা পুরকায়স্থ। কেন বলুন তো? মিথ্যা ভাষণের কি পারদর্শিতা! মাসুমামু দিব্যি এক আষাঢ়ে গল্প ফেলে বসলেন। কাঁচরাপাড়ায় তার যে বৃদ্ধা মাসিমা আছেন, ওই যার বাড়িতে আজ দুপুরে আমাদের অলীক নিমন্ত্রণ, তিনি নাকি জন্ডিসে ভুগছেন। ওর মাসতুতো ভাই ডেলি প্যাসেঞ্জার, আর তার বউ বুঝি কাঁচরাপাড়াতেই কি একটা চাকরি করে। উনি তাই একজন স্থানীয় নার্সকে খুঁজছেন। ডক্টর পিটার দত্তর কাছে আসার কথা শুনে উনি ভাবছেন তার সাথে একবার কথা বলে দেখবেন, কাঁচরাপাড়ায় সে ডে টাইম নার্স হিসেবে কাজটা করতে পারবে কিনা। শান্তি খুব সহানুভূতি নিয়ে সে বৃদ্ধা মাসিমার কল্পিত রোগের বিবরণ শুনল। আশার বিষয়ে খুব প্রশংসাও করল। সে নাকি নমিতা মেডিকেল স্টোরসের দ্বিতলে থাকে, বিধবা, বাবার সাথে থাকে। দোকানটা ওর বাবাই চালান, ওই ডিসপেন্সারিটা। আশা ট্রেন্ড নার্স। কথার মাঝখানে হঠাৎ ঝনঝন করে টেলিফোনটা বেজে উঠল। শান্তি গিয়ে ফোনটা ধরল। হ্যালো, হ্যাঁ মরকত কুঞ্জ। না, আমি শান্তি। মিন্টি এখনো আসেনি। আপনি কে বলছেন? ও, মাসিমা, বলুন। হ্যাঁ, সাদা রঙের অ্যাম্বাসাডার। নম্বর? তা তো জানি না। আচ্ছা ধরুন, জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করে আপনাকে বলছি। মাউথপিসে হাত চাপা দিয়ে শান্তি আমাদের দিকে ফিরে বলে, আপনাদের গাড়িটার নাম্বার কি 4437? বাসুবাবুর চোখ কপালে উঠল। সোজাসুজি জবাব না দিয়ে প্রতিপ্রশ্ন করেন, মাসিমাটিকে? উষা মাসিমা, উনি পোস্ট অফিস থেকে ফোন করছেন, জানতে চাইছেন একটা সাদা অ্যাম্বাসাডার চেপে মিন্টি এসেছে কিনা। তা ওকে বলে দাও যে না, সে আসেনি। তা তো বললাম। তারপর উনি আপনার কথা জিজ্ঞাসা করছেন। আপনার চেহারার বর্ণনা দিয়ে বলছেন, নামটা মনে পড়ছে না, সে ভদ্রলোক কি এসেছেন WBF 4437 গাড়িতে চেপে? বাসু মামু বাধ্য হয়ে উঠে গেলেন। শান্তির হাত থেকে রিসিভারটা নিয়ে বললেন, গুড মর্নিং দিদি। হ্যাঁ আমি। তা আমি এসেছি কি করে টের পেলেন? সে সময় আমি এক প্রান্তের কথাই শুনতে পেয়েছিলাম, তবে পরে বাসুমামুর কাছ থেকে পুরো কথোপকথনটাই জেনে নিয়েছি। পাঠক পাঠিকাকে বঞ্চিত করব না, এখানে দুপক্ষের বাতচিত ভার্বাটিম লিপিবদ্ধ করে যাই। উষা বিশ্বাস ওর গুড মর্নিং শুনেই বলেছিলেন, মিস্টার টিপি সেন।
আমাদের আগমন বার্তা কি করে টের পেলেন এই প্রশ্নের জবাবে বলেছিলেন, পোস্ট অফিসে এসেছিলাম, দেখলাম তোমার গাড়িটা মরকতকুঞ্জের দিকে গেল, তাই ভাবলাম মিন্টিকে নিয়ে তুমি বোধহয় মেরিনগরে এসেছো। তা এখন শুনছি মিন্টি আসেনি। তা যাকগে, মরুকে। শোনো ভাই, তোমার জন্য একটা দারুণ খবর আমার কাছে লুকোনো আছে। কখন আসছো? বাসু বলেছিলেন, কি জাতের খবর? টেলিফোনে সব কথা বলা যাবে না। তুমি হ্যারল্ড দত্তর নাম শুনেছো? না। কি তিনি? একটা পরিচয়, তিনি মেদিনীনগরের একজন আদি বাসিন্দা। দ্বিতীয় পরিচয়, তিনি জোসেফ হালদারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আর তৃতীয় পরিচয়, তিনি পিটার দত্তর বাপ। ও, বুঝেছি। তা তার কথা কেন? তোমার কাছে কোমাগাতা মারুর গপ্প শুনে পিটার তার পুরনো কাগজপত্র হাতড়ে দেখেছে। ওর বাবার একটা অতি পুরাতন ডায়েরিও উদ্ধার করেছে। তাতে জোসেফ হালদারের বিষয়ে নানান গোপন তথ্য আছে। আমার মনে হয় তোমার অনুমান ঠিক। জোসেফ গুরুজিৎ সিং এর সহকর্মী ছিল। কোমাগাতা মারু জাহাজে চেপে সে মার্কিন মুলুক থেকে আসে। টেলিফোনে আচমকা এই বিচিত্র বার্তা শুনে বাসু মামুর কি আন্তরিক প্রতিক্রিয়া হয়েছিল তা তিনি আমাকে জানাননি। বাহ্যিক প্রতিক্রিয়া দেখে মনে হয়েছিল উনি স্তম্ভিত হয়ে গেলেন। মামুর কাছে কথাটা শুনে আমার মনে পড়েছিল ত্রৈলোক্যনাথের একটি অনবদ্য আষাঢ়ে গল্প, লে লুল্লু। বেগম সাহেবকে ভয় দেখাতে আমির সাহেব বলেছিলেন, এরকম বেয়াদবি করলে লুল্লুকে ধরিয়ে দেবে। লুল্লু আমির সাহেবের কোনো পোষা বা পরিচিত ভূতপ্রেত নয়। কথার কথা হিসেবে তাৎক্ষণিক সৃজনশীলতায় ওই অদ্ভুত নামটা তিনি পয়দা করেছিলেন। গিন্নি যখন ঘাবড়ালো না, তখন আমির চিৎকুর পারেন, লে লুল্লু। ব্যাস, সর্বনাশ যা হওয়ার হয়ে গেল। লেখক ত্রৈলোক্যনাথের উর্বর কল্পনায় আশ্চর্যের কথা এই যে লুল্লু একটি ভূতের নাম ছিল। আবার দৈবের কথা শোনো, লুল্লু সেই মুহূর্তে আমিরের বাড়ির ছাদের আলিশার ওপর পা ঝুলাইয়া বসিয়াছিল। হঠাৎ কে তাহার নাম ধরিয়া ডাকিল। সে চমকিয়া উঠিয়া শুনিল, কে তাহাকে কি একটা লইতে বলিতেছে। চাহিয়া দেখিল সম্মুখে এক পরমা সুন্দরী নারী। তাহাকেই লইয়া যাইবার নিমিত্ত লুল্লুকে অনুরোধ করা হইতেছে। এরূপ সামগ্রী পাইলে দেবতারাও তদ্দণ্ডে নিকা করিয়া ফেলে। তা ভূতের কথা তো ছাড়িয়া দিন। চকিতের মধ্যে দুর্ভাগ্য রমণীকে লুল্লু আকাশপথে কোথায় যে উড়াইয়া লইয়া গেল তাহার আর ঠিক নাই। বাসুমামু অবশ্য লে লুল্লু বলেনি, বলেছিলেন লে কোমাগাতা মারু। টেলিফোনের দিকে যে দৃষ্টিতে তিনি তাকিয়েছিলেন তাতে মনে হচ্ছিল কোমাকাতা মারুর জিন রানী মামিমাকে চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে, আর সেটাই দেখতে পাচ্ছেন উনি টেলিফোনের মাউথপিসে। বাসু মামু সামলে উঠে বলেছিলেন, ভেরি ইন্টারেস্টিং। ডায়েরিটা কোথায়? আপনার কাছে? না, পিটারের কাছে, পিটারের বাড়িতে আছে। চলে এসো না ও বাড়িতে, আমিও যাই তাহলে। বেশ গল্প গাছা করা যাবে। তোমার সেই সাকরেতটাকে সঙ্গে এনেছো তো? মামু স্বীকার করেছিলেন, কিন্তু তখনই ডক্টর দত্তর বাড়ি উনি যেতে পারবেন না এ কথাও জানিয়েছিলেন। বলেছিলেন, আপনি শান্তি দেবীকে জানালেন যে আমার নামটা মনে পড়ছে না, অথচ আমার কণ্ঠস্বর শুনে আমার নামটা উচ্চারণ করলেন। ব্যাপারটা কি? উষা বিশ্বাস সরাসরি জবাব দেয়নি, তার নিজস্ব ঢঙে প্রতিপ্রশ্ন করে বসেন, তুমি মিস মার্পেলকে চেনো? না। কে তিনি? কিছু মনে করো না ছোট ভাই, ছোট ভাই বলেই বলছি। সাংবাদিকতাকে তোমরা জীবিকা হিসেবে গ্রহণ করেছো, একটু বইটই পড়ো। মিস মার্পেল হচ্ছে আগাথা ক্রিস্টির এক অনবদ্য চরিত্র, আর আমি হচ্ছি তার এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র মিনি নগরীয় সংস্করণ। কখন আসছো আমার ডেরায়? ভালো কুকি বানিয়েছি কিন্তু। বাসুমামু প্রতিশ্রুতি দিলেন কলকাতা ফেরার আগে দেখা করে যাবেন। বিকেল 3টে নাগাদ ফিরে আসবো জানিয়ে
আমরা শান্তি দেবীর কাছে বিদায় নিলাম। গেটের কাছে দেখা হয়ে গেল ছেদিলালের সাথে। মস্ত করে সালাম করলো সে। মামু বোধহয় ওই নীতিতেই বিশ্বাসী, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। ছেদিলালের সাথে জুড়ে দিলেন খেজুরে আলাপ। লোকটা 3 পুরুষের মালিক, গাছের যত্ন নিতে জানে। মামু তাকে এভাবে জেরা শুরু করলেন যে মনে হচ্ছিল আমরা মেদিনীনগরে এসেছি ওর উদ্ভিদবিদ্যার রিসার্চটার ডেটা সংগ্রহে। ছেদিলাল কথা প্রসঙ্গে বললে, ম্যাডাম ছিলেন সত্যিকারের পুষ্পদরদী বাগিচা রসিকা। নানান ফুলের গাছ বানাতেন, নানান বীজ সার ডাকযোগে আসতো। শীতের মরশুমে ফুলের কিয়ারিগুলো কিভাবে বানাতে হবে তা বুঝিয়ে দিতেন ছেদিলালকে। কোথায় ডালিয়া, চন্দ্রমল্লিকা, কোথায় পপি, জিনিয়া, ডায়ান্থাস, ফ্লক্স, মেরিগোল্ড। ছেদিলালকে তিনি শিখিয়েছিলেন বনসাই শিল্প, আংরেজি কিতাব পড়ে পড়ে। মনে হলো ছেদিলালই সবচেয়ে মর্মাহত হয়েছে ম্যাডামের প্রয়াণে। জব স্যাটিসফ্যাকশন নষ্ট হয়ে গেছে তার। শিল্প রসিকের প্রয়াণে শিল্পীর যে হাল হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, সত্যিকারের বাগিচা রসিক সত্যিই দুর্লভ। যেন ইয়ার বন্ধু খোশ গল্প করছে, মামু ওইভাবে বললেন, তুমি ওই শায়েরিটা শুনেছ? हजारों साल नरगिस अपना बेनूर पर रोती है, बड़ी मुश्किल से होती है चमन में दिलावर पैदा। ছাপড়া জেলার বাগান রসিকের বোধগম্য হলো না কাব্যরস। ভাষাটা বড্ড উর্দু ভাষা কিনা। তাই বাসু সাহেবকে অন্যায় ব্যাখ্যা দাখিল করতে হলো। 1000 বছর ধরে নার্গিস ফুল তার অনিন্দ্য সৌন্দর্যের পসরা নিয়ে কাঁদছে। ও জানে বাগিচার দরদি সংস্থার এক অতি সুদুর্লভ বস্তু। সাংকর ভাষ্য শুনেও ও কিছু বুঝলো কিনা তা আমার মালুম হলো না। পাকা চুলে ভরা মাথাটা দুলিয়ে ও বলল, वो तो सही बात আছে। আমি উসখুস করছি। এই অহৈত কি খেজুরে আলাপ কতক্ষণ চলবে কে জানে। ছেদিলাল স্বীকার করলো, বর্তমান মালকিন বাগানের দিকে নজরই দেয় না, সব আগাছায় ভরে গেছে। মামু বলেন, তা আগাছা নিরাবার দায়িত্ব তো তোমার, মালকিন কি করবে? क्या किया जाए साहब, दवाई खत्म हो गया। দাওয়াই? কিসের দাওয়াই? ছেদিলাল জানালো, আগাছা নির্মূল করতে এক জাতের উইড কিলার ব্যবহার করা হয়। ম্যাডাম কলকাতা থেকে আনিয়ে দিতেন। মুশকিলের বাত হলো ওটা হচ্ছে জহর, বিষ। তাই কিছুতেই একসাথে বেশি আনাতেন না। সার আমদানি করতেন বস্তা বস্তা, বীজ প্যাকেট প্যাকেট। কিন্তু ওই উইড কিলার আসতো 2 মাস অন্তর, মাত্র 1 ডিব্বা। ওর স্টক ফুরানোর পর বর্তমান মালকিনকে সে জানিয়েছিল। মিনতি মাইতি কিন্তু রাজি হয়নি ওই বিষ কিনতে। বিষের প্রসঙ্গ উঠে পড়ায় মামুর উর্বর মস্তিষ্কে গজিয়ে উঠল আরও একটি আষাঢ়ে গল্পের আগাছা। শান্তিনিকেতনে ওর একটা বাগান ঘেরা বাড়ি আছে। একজন ওড়িয়া মালি সে বাগানের দেখভাল করে। তার নির্দেশ মতো নানান জাতের উইড কিলার উনি পাঠিয়ে দেখেছেন, কোনো কাজ হয়নি। উইড কিলার মাটিতে মিশিয়ে আগাছা নির্মূল করা যায় না আদৌ, এই নাকি ওর অভিজ্ঞতা। অর্থাৎ সেই একই ট্যাকটিক্স, প্রতিবাদের ইন্ধন যোগানো। ছেদিলাল দৃঢ় স্বরে আপত্তি জানায়, না স্যার, আপনি কি জাতের জোহর ব্যবহার করেছেন তো জানি না, কিন্তু আমি দেখেছি মেম সাহেব যা আনতেন তা খুবই ভালো ছিল। কি জহর ছেদিলাল? তোমার তো স্টক ফুরিয়েছে, কিন্তু খালি ডিব্বা আছে নাকি এক আধটা? ছেদিলাল জানায়, একটা ডিব্বা সিল খোলা হয়নি, সরানো আছে। এই 7 বিঘা বাগানকে আগাছার হাত থেকে উদ্ধার করা যাবে না সেটা সে বুঝে নিয়েছে। তাই একটি কৌটো আলাদা করে সরিয়ে রেখেছে সিমেট্রির জন্য। সেটা ছোট্ট বাগান, সেখানে শুয়ে আছে ওর প্রাক্তন মালকিন এবং তার রিশতেদারেরা।
ছেদিলালের মনে হয়েছে আগামী বর্ষায় সেই কবরগুলো আগাছায় ভরে গেলে ওর ম্যাডাম আর সাহেবরা কবরের নিচে নিশ্চিন্তে ঘুমোতে পারবে না। তাই একটি ডিব্বা সে সযত্নে সরিয়ে রেখেছে সিল না খুলে। মামুর আগ্রহে ডিব্বাটা এনে সে দেখালো, বলল, এটা কিনে দেখুন স্যার, নিশ্চয়ই কাজে দেবে। বাসু মামু নিয়ে ভালো করে পরীক্ষা করলেন, তার গায়ে লেখা লিটারেচার পড়লেন, নির্মাণকারী সংস্থার সাবধানবাণী পড়লেন, এটি যে বিষ তা পড়লেন। উনি বললেন, না, এটা কখনো পরখ করে দেখিনি। তা এই বিষ কতটা খেলে মানুষ মরে? ছেদিলাল হেসে ফেলল, বলে, আপনিও যে ছোটা সাহেবের মতোই জেরা শুরু করলেন স্যার। ছোট সাহেব মানে? ছেদিলাল হাসতে হাসতেই জানালো, 2-3 মাস আগে ঠিক একই জাতের প্রশ্ন করেছিল ছোটা সাহেব, মানে সুরেশ হালদার। কতটা দাওয়াই খেলে মানুষের মৃত্যু হয়? ছেদিলাল সুরেশকে হাফ প্যান্ট পরা যুগ থেকে দেখছে। প্রাণচঞ্চল এই যুবকটার প্রতি তার একটা স্নেহ মিশ্রিত আকর্ষণ আছে। জবাবে সে বলেছিল, সে খোঁজে তোমার কি দরকার ছোট সাহেব? তুমি কি কাউকে বিষ খাওয়াবার মতলব ভাবছ? তাতে নাকি ওর ছোট সাহেব জানিয়েছিল, এখন নয়, পরে হয়তো দরকার হবে। ধরো আমি ভবিষ্যতে যাকে বিয়ে করব তাকে যদি পছন্দ না হয়। ছেদিলাল নাকি তখন তাকে ধমক দিয়ে বলে, অমন অলক্ষণে কথা যেন সে না বলে। যে লক্ষ্মীজির সাথে তার শাদী হবে, এ বাড়ি সে বহুরানী হবে, তার সম্বন্ধে অমন কথা রসিকতার ছলেও বলা উচিত নয়। বাসু হঠাৎ বলেন, কিন্তু এ ডিব্বা সিল তো খোলা। ছেদিলাল ছেদিলাল একটু অবাক হলো, কৌটোটা হাতে নিয়ে বললেন, আরে হ্যাঁ সাহেব, তাই তো, তাহলে নিশ্চয়ই খুলেছিলাম কখনো। হ্যাঁ হ্যাঁ, তাই এই দেখুন, অনেকটা তো খরচও হয়ে গেছে। কৌটোর ঢাকনি খোলার পর নজর হলো বেশ খানিকটা খরচ হয়ে গেছে। বাসু বলেন, কবে খুলেছ তা মনে পড়ছে না? জি না সাহেব, হয়তো। তোমার জেনা না খোলেনি তো? জি না, এসব তো বউ হাত দেয় না, আমি বারণ করে দিয়েছি। আমি নিশ্চয়ই খুলিয়াছি, এখন ঠিক মনে পড়ছে না স্যার।